আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই আন্দোলনে আহতদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন, জানালো গবেষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় চোখে আঘাতপ্রাপ্ত বেশিরভাগই মানসিক রোগে ভুগছেন, এমন চিত্র উঠে এসেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণায়। এরপর জানাবো, নদীমুক্তির বাজেটে আকাশ পাতাল তফাৎ। নাব্যতা বৃদ্ধি এবং দখলমুক্ত করে নদীপথকে সচলের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবারও বাজেটে শেখ হাসিনার আমলের মতোই আকাশ পাতাল বাজেট লক্ষ্য করা গিয়েছে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের পাশাপাশি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে এবং ভারত বাংলাদেশে দুই রাষ্ট্রকে শত্রু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এসব গদি মিডিয়া। এজন্য ৫৪ জন নাগরিক উদ্বেগ প্রকাশ করেছে। এসব টিভি চ্যানেলগুলো ভারতে বসে শেখ হাসিনা এবং ভারতের সরকারের কাছ থেকে টাকা খেয়ে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। দেশবাসীকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন ৫৪ জন বিশিষ্ট নাগরিক। জানাবো, দুদকে মোমেন কমিশন প্রথম দিনেই তৎপর, ৩ প্রভাবশালীর বিরুদ্ধে ৬ মামলা। এদিকে তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, পুড়ে ৬ শিশুর করুণ মৃত্যু। ভারতের তামিলনাড়ুর দিনগুলো একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর রাত ৮টার দিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। অনাস্থা ভোটে পরাজিত হয়ে দেশত্যাগ করেছে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়া। গত ৪ই ডিসেম্বর তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হয়। এরপর আজ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা সবার আগে আপনার কাছে আমাদের এই সংবাদটি পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনের আহতদের বেশিরভাগই মানসিক অসুস্থতায় ভুগছে বলছে গবেষণা। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে আঘাতপ্রাপ্ত বেশিরভাগই মানসিক রোগে ভুগছেন, এমন চিত্র উঠে এসেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণায়। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ৫৫ তরুণের উপর গবেষণা চালায়, যাদের বেশিরভাগই ২২ বছরের কম বয়সী শিক্ষার্থী, যারা চোখের চিকিৎসায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। গবেষণার উদ্দেশ্য ছিল আহত তরুণদের বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক চাপে কি মাত্রায় ভুগছেন তা পরীক্ষা করা। গবেষণায় দেখা যায়, আহতদের মধ্যে প্রায় ৭৫% হালকা থেকে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন এবং তাদের মধ্যে ২৫%-এর অবস্থা অত্যন্ত গুরুতর স্তরে পৌঁছে গেছে। গবেষণা আরও দেখা গেছে, যার ৫০%-এর বেশি ভুক্তভোগী হালকা থেকে গুরুতর উদ্বেগে ভুগছে, ২০%-এর বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছে এবং ৬০% মানসিক চাপে ভুগছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মুনতাসির মারুফ বুধবার ১২ই ডিসেম্বর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে NIOH আয়োজিত এক কর্মশালায় গবেষণার জন্য এসব তথ্য তুলে ধরেন। আরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট জুলাই আন্দোলনে আহতদের দৃষ্টিশক্তি ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. সাইদুর রহমান। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার সবকিছু করবে। ডাটাবেস চূড়ান্ত করতে বিলম্ব হওয়ার জুলাই আগস্ট
আন্দোলনে নিহত এবং আহতদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সরকার ৯,৫০০ থেকে ১০,০০০ আহতদের নাম পেয়েছে। এখন পর্যন্ত অর্ধেক তথ্য যাচাই করা সম্ভব হয়েছে। যাচাই শেষে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। বিশেষ সহকারী আরও বলেছেন, সরকার আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কাজ করছে। সরকার খরচ নিয়ে উদ্বিগ্ন নয় উল্লেখ করে তিনি আর বলেছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য যেখানে দরকার সেখানে নেওয়া হবে। ইতিমধ্যে ১০ জনকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। নদীমুক্তির বাজেট আকাশ-পাতাল তফাৎ, নদীরক্ষা কমিশনের খসড়া তালিকা প্রস্তুত। নাব্যতা বৃদ্ধি এবং দখলমুক্ত করে নদীপথকে সচলের উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশের প্রতিটি জেলায় অন্তত একটি ছোট বড় নদীকে দখলমুক্ত করা হবে। নদীমাতৃক বাংলাদেশকে স্বরূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য প্রয়োজনে তা খনন এবং প্রশস্ত করার কাজ করা হবে। জেলায় জেলায় দখল দূষণমুক্ত করে নদী খনন ও পার বাঁধের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। তালিকায় প্রস্তাবিত নদীর দৈর্ঘ্য সব মিলিয়ে প্রায় ৫,০০০ কিলোমিটারের বেশি। আর এই কাজের জন্য প্রয়োজন হবে প্রায় ১,৭৩০ কোটি টাকা। মনোনীত নদীগুলোর দৈর্ঘ্য ভিন্নতা থাকলেও জেলা পর্যায় থেকে প্রকলিত খসড়া বাজেটে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। কোনো কোনো জেলার প্রকলে উদ্দেশ্য বিধায়ক সম্পর্কে অস্পষ্ট ধারণার কারণে বাজেটে এরকম তারতম্য ঘটেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সব জেলা থেকে নদী দূষণ ও দখলমুক্ত করার তালিকা এবং প্রস্তাবিত অর্থের চাহিদা পাঠানো হয়েছে। ব্যতিক্রম শুধু রাঙামাটি, সেখানে নেই কোনো দূষিত নদী, নেই কোনো দখলের ঘটনা। সেজন্য এই জেলা থেকে কোনো তালিকাও প্রেরণ করা হয়নি। তবে ৬৩ জেলার ৬৭ নদ নদী এবং ২টি খালের নাম রয়েছে খসড়ায়। পানি সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি নদী দখলমুক্ত, দূষণমুক্ত ও খননের উদ্যোগ নেয়। দেশের কোন জেলায় কোন নদীকে তালিকায় রাখা হবে তা নিয়ে কাজ শুরু করে নদী রক্ষা কমিশন। এরই ধারাবাহিকতায় জেলা থেকে নদীর নাম, বর্তমান অবস্থা, অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আর্থিক চাহিদা পাঠানো হবে। এর উপর ভিত্তি করে খসড়া প্রণয়ন করা হয়েছে। এখনও চলছে যাচাই বাছাই। তবে অর্থ সরবরাহ সরকারের নীতিগত অনুমোদনের উপর নির্ভর করছে এই উদ্যোগের ভবিষ্যৎ। এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পরীক্ষণ ও বাস্তবায়ন এক মোহাম্মদ রিয়াজুল কবির কালবেলাকে বলেছেন, উদ্যোগ নিয়ে কাজ চলছে। প্রাথমিকভাবে জেলায় জেলায় নদী চূড়ান্তকরণের জন্য যাচাই বাছাই চলমান রয়েছে। সঙ্গে চলছে ব্যয় প্রকলনের প্রক্রিয়া। খসড়া তালিকায় দেখা যায়, সর্বোচ্চ খুলনা বিভাগে ১,২০০ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ৯০০, রাজশাহী বিভাগে ৬৫০, ময়মনসিংহ বিভাগে ৬০০, সিলেট বিভাগে ৫০০, ঢাকা বিভাগে অন্তত ৫০০, রংপুর বিভাগে ৪৫০ ও বরিশাল বিভাগে ১৮০ কিলোমিটার নদী দূষণ ও দখলমুক্ত করে খনন করা হতে পারে। সূত্র থেকে জানা যায়, কিছু কিছু জেলা থেকে পাঠানো বাজেট আগের মতো আকাশচুম্বী, আবার কিছু জেলা হয়তো উদ্যোগের উদ্দেশ্যে বিধেয় না বুঝেই বাজেট প্রণয়ন করেছে। ফলে কিছু কিছু জেলায় নতুন করে অর্থ বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। অতিরিক্ত বাজেটের বিষয়টিও সংশোধন করা হবে। খসড়া থেকে দেখা যাচ্ছে, নীলফামারী থেকে সর্বনিম্ন ১.৫ লাখ টাকা, দিনাজপুর থেকে ২ লক্ষ, মানিকগঞ্জ থেকে ৩ লক্ষ, শরীয়তপুর ও মাদারীপুর, খাগড়াছড়ি, খুলনার জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছে। অন্যদিকে জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের জন্য ২৩০ কিলোমিটারের জন্য সর্বোচ্চ ১,২৪১ কোটি টাকা, দ্বিতীয় সর্বোচ্চ নাটোরে ৪৯ কিলোমিটার, নারদনদ ও মুসাখালী নদীর জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ১৭৩ কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের ৫৪ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছে তারা। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর এক বিবৃতিতে আহ্বান
জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যে স্বৈরশাসন ও লুটপাট চলে আসছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে তার কবল থেকে দেশের মানুষ নিজেদের মুক্ত করেছে। স্বৈরশাসককে পরাজিত করার পর এখন চেষ্টা করা হচ্ছে গণতন্ত্র ফিরে আনা এবং জাতীয় পুনর্গঠনের পথে যাত্রা শুরু করা। এ সময় অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে এবং দেশের মানুষের বিরুদ্ধে ভারতীয় গদি মিডিয়ার অপপ্রচার রুখে দিতে হবে। এতে বলা হয়েছে, ভারত সরকার যখন গণহত্যাকারী পতিত স্বৈরশাসককে নিজেদের আশ্রয়ে রেখেছে, তখন ভারতীয় গদি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে নজিরবিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর কল্পিত ক্র্যাকডাউনের গল্প প্রতিনিয়ত আবিষ্কার করে চলছে ভারতীয় গণমাধ্যমে। দেখা গেছে সব কথিত খবর মিথ্যা নয়তো বিভ্রান্তিমূলক। ভারত বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি এবং বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা সরকারের কাছ থেকে টাকা খেয়ে সব মিথ্যা খবর পরিবেশন করছে ভারতীয় মিডিয়া চ্যানেলগুলো। দুদকে মোমেন কমিশন প্রথম দিনেই তৎপর, ৩ প্রভাবশালীর বিরুদ্ধে ৬ মামলা। দুর্নীতি দমন কমিশন দুদক গত বুধবার যোগদানের পর গতকাল বৃহস্পতিবার ছিল নতুন কমিশনের প্রথম কর্মদিবস। এতদিন সকলে কর্মস্থলে গিয়ে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কক্ষ ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনের মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এ সময় তারা কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে কমিশন সভা করে অনুমোদন দেন সাবেক ২ মন্ত্রী, একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং তাদের পরিবারের বিরুদ্ধে ৬ মামলার। এছাড়াও সাবেক একজন সংসদ সদস্য সহ দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ১ ডজনের বেশি প্রভাবশালীর উপর। সম্পদ বিবরণী জারির নোটিশও দেওয়া হয়েছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তার ছেলে রাহাত মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম এবং তার স্ত্রী আলেয়া দেওয়ান। তাদের অ্যাকাউন্ট থেকে শত শত কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লেনদেনের সন্দেহজনক তথ্য পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।